নমস্কার, হ্যাপি নিউ ইয়ার সকলকেই। তো আজকে আমরা 2026-এ দাঁড়িয়ে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্টদের মধ্যে যে ক্রেজ ছিল আজ থেকে 2 বছর আগে বা 3 বছর আগে, সেই ক্রেজটা হারিয়ে গেছে। এই ক্রেজটা হারানোর পেছনে হতে পারে হয়তো কন্টিনিউয়াসলি রিক্রুটমেন্ট হয়নি বা আরো অন্যান্য কারণ। তো আজকে মূলত আমরা যে চর্চা করব সেই চর্চাটাই হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা কিভাবে ক্র্যাক করা যায় তার স্ট্র্যাটেজি নিয়ে, কমপ্লিট বুক লিস্ট কি রয়েছে, কিভাবে প্রিপারেশন শুরু করব বিগিনারদের জন্য, এই বিষয়ে আলোচনা হবে। আর যারা অলরেডি এক্সপিরিয়েন্স একটা নিয়ে রেখেছে, হয়তো কেউ প্রিলি পাস করেছে, মেন্স হয়নি, মেন্স হয়েছে হয়তো ইন্টারভিউ হয়নি, তো এক কথায় যদি বলা যায় তো মোটামুটি পুরো বিষয়টাই আজকে ডাব্লিউবিসিএস নিয়ে হবে। ওকে, যে সমস্ত চর্চাগুলো হবে। তো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রামকৃষ্ণ স্যার, ভিএসসি একাডেমির ফাউন্ডার, এডুকেটর। তো স্যার, আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্টরা আগের মতো আর সিরিয়াস নয়। এর পেছনে কি কারণ রয়েছে? থ্যাংক ইউ স্যার। একদম ভালো অবজারভেশন। তার কারণ হচ্ছে দীর্ঘদিন আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষাটা একটু অনিয়মিত হওয়ার কারণে এবং পরীক্ষার থেকে রেজাল্ট বেরোনোর প্রক্রিয়াটা এবং সেই প্রক্রিয়ার মধ্যে যে সময় টাইম পিরিয়ডটা সেটা বেশি থাকার কারণে ডাব্লিউবিসিএস পরীক্ষার প্রতি একটা বিরূপ মনোভাব ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম থেকেই খানিকটা ছিল। কিন্তু তা সত্ত্বেও ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসার আগ্রহ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ছিল। যেটুকু ছিল সেখানেও ভাটা পড়ার একটি অন্যতম কারণ হচ্ছে আমরা বিগত ইয়ারে দেখতে পাচ্ছি যে ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়নি। পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো যেহেতু পরীক্ষা এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হয় ডাব্লিউবিসিএস এর তুলনায়, তাই ওয়ান ডে এক্সাম দেওয়ার প্রবণতা ছাত্রছাত্রীদের মধ্যে বেড়েছে, ডাব্লিউবিসিএস এর প্রতি খানিকটা আগ্রহ কমেছে। এবার এই যে ফর্ম ফিল আপ চললো, আমরা অনেকেই মনে করেছিলাম যে যখন এই আবেদন প্রক্রিয়া এবং নোটিফিকেশন লিস্ট চলে এলো এবং যেহেতু 2024-2025 এক্সামিনেশন 2026 হবে, দুটো ইয়ারের এক্সামিনেশন, পেন্ডিং ইয়ারের এক্সামিনেশন, আমরা আশা করেছিলাম স্যার যে স্টুডেন্টদের থেকে রেসপন্স বেশি আসবে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী রেসপন্স বেশি আসছে না। তার কতগুলো কারণ আমার মনে হয়েছে। যারা অলরেডি পরীক্ষা প্রস্তুতি নিচ্ছিল তারা বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম এবং ওয়ান ডে এক্সামের দিকে ফোকাস করেছে। কিছু ছাত্রছাত্রী তারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করেছে, যেহেতু অনেকদিন পরে স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি হচ্ছে। কিছু ছাত্রছাত্রী তারা পিএসসি ক্লার্কশিপ কোয়ালিফাই করেছিল, তারা মেন্সের পরীক্ষা দিয়েছে, সেই দিকে অনেকটা মোটিভেটেড ছিল। সেই জন্য আমরা লক্ষ্য করছি যে মেন্স হয়ে যাওয়ার পরে তারা আবার ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু মানে স্যার, করছে। আপনি যেটা বলতে চাইছেন যে মূলত ডাব্লিউবিসিএস কন্টিনিউ এক্সাম হয়নি এবং আদার্স যে সমস্ত এক্সামগুলো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের বা আমাদের স্টেট গভর্নমেন্টের, সেই সমস্ত এক্সামের উপরে তারা ফোকাসড হয়ে গেছে, যার ফলে এখানে হয়তো তাদের সেই রকম ক্রেজ আর দেখা যাচ্ছে না। একদমই তাই স্যার। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যে ডাব্লিউবিসিএস এর পরীক্ষার মানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে একটা পরীক্ষার রেজাল্ট পাবলিশ এবং ফাইনালি সিলেক্টেড হওয়া পর্যন্ত যে টাইমটা, প্রায় 3 বছরের একটা টাইম পিরিয়ড থাকে। প্রিলিমস পরীক্ষা হলো, প্রিলিমসের পরে প্রিলিমসের রেজাল্ট বেরোলো, তারপর মেনের পরীক্ষা হলো, মেনের পরে রেজাল্ট বেরিয়ে তারপরে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হলো। এটা একটা মোটামুটি নিয়ার অ্যাবাউট 3 ইয়ার্স এর একটা প্রসেস। এখন একজন স্টুডেন্ট যে 22 বছর 23 বছরে একটা পরীক্ষা দেওয়ার চান্স পেলো, সে কিন্তু তার রেজাল্টটা ফাইনালি পাচ্ছে, মানে সিলেকশন হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হচ্ছে একটা লং টাইম। এবার তারপরে 2 বছর যদি গ্যাপ হয়ে যায় তাহলে তো একটা অনেক বড় মানে গ্যাপ, ফলে এজটাও চলে যাচ্ছে স্টুডেন্টদের, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। যাই হোক, তো স্যার আমরা যতটা খবর এখনো পর্যন্ত পেয়েছি যে 24-এর প্রিলিমস তো হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চ মাসের দিকে, আর 25-এরও সম্ভবত প্রিলিমস এই বছরের শেষের দিকে হওয়ার একটা খবর শোনা যাচ্ছে। তো সামনে দুটো প্রিলিমস রয়েছে,
তবু কেন স্টুডেন্টরা সিরিয়াস হচ্ছে না, এটা হয়তো কোনো জায়গাতে আমাদের কমি রয়েছে, 1 নম্বর কারণ হতে পারে। দ্বিতীয়ত হতে পারে তারা এই যে পরীক্ষা একবার হয়ে যাবে তারপরে হয়তো সিরিয়াস হয়ে যাবে। অ্যাকচুয়ালি যেহেতু স্যার 2 বছর মানে পরীক্ষাটা হয়নি, বেশ কিছু ছাত্রছাত্রী না তারা এখনো বিশ্বাস করে উঠতে পারছে না যে আদৌ এই যে 2024-এর পরীক্ষাটা প্রিলিমসটা মার্চে হওয়ার কথা, সেটা আদৌ মার্চে হবে কিনা। তার কারণ হচ্ছে এই বছর বিধানসভা ভোট রয়েছে হ্যাঁ, এবং প্রচুর স্টুডেন্ট তারা ভাবছে যে মার্চে তো কোনোভাবেই পরীক্ষা নেওয়া পসিবল নয়। সেই জন্য যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা মোটামুটি টেন্টেটিভ ডেট এগিয়ে, যেহেতু সুপ্রিম কোর্ট আগস্টের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে বলেছে, তাই তারা ধরে নিচ্ছে যে এটার পরীক্ষাটা আগে হবে, তারপর ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে। এরকম একটা ধারণা বহু স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়েছে, কারণ স্টুডেন্টরা আমাদেরকে এটা অনেকেই বলেছে যে আমাদের অনুমান আমাদের গ্রুপ সি গ্রুপ ডিটা আগে হবে, তারপর ডাব্লিউবিসিএস। কিন্তু আচ্ছা। এক্ষেত্রে আমি স্যার একটা কথা বলবো, যেহেতু দুটো পরীক্ষা গ্রহণকারী সংস্থা আলাদা, এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। কারণ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস হুম, কমিশন, হুম। আর বিসিএস পরীক্ষা নেবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। আমরা সেক্ষেত্রে বলবো যে মার্চে পরীক্ষা হবে এইটা ধরে নিয়ে প্রিপারেশনটা এগিয়ে নিয়ে যাওয়া। যদি মার্চে না হয়ে 2 মাস পরে হয়, তাহলে সেখানে স্টুডেন্টদের রিভিশনের জন্য অ্যাডভান্টেজ পাচ্ছে এইটা ভেবে প্রিপারেশনের যে গতি প্রকৃতি সেটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া এবং আরো জোরদার করা প্রয়োজন বলে মনে হয় স্যার। একদম একদম। তো স্যার, আমরা তো জানলাম পরীক্ষা নিয়ে আলোচনা হলোই অনেক কিছু জিনিস। এবার আমরা যেটা আসি, যে যারা নতুন রয়েছে, বিগিনার রয়েছে, তাদের ক্ষেত্রে প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে, তারা কিভাবে প্রিপারেশন নেবে? কারণ আমরা দেখেছি যে বিগত 2 বছরে পরীক্ষা হয়নি, তো সেই বিষয়ে তারা হয়তো চর্চাও করেনি যে ডাব্লিউবিসিএস এর যে পরীক্ষার প্রসিডিউর রয়েছে সেটা কি রকম রয়েছে, হয়তো এই বিষয়ে তারা অতটা ওয়াকিবহাল নয়। তো তারা কিভাবে প্রিপারেশন নেবে, একটা স্ট্র্যাটেজি যদি একটু বলেন, তাহলে হয়তো যারা নতুন রয়েছে তাদের কাছে অনেকটা উপকৃত হবে আর কি তারা এই ভিডিওর মাধ্যমে। আমরা যেটা স্টুডেন্টসদের বলি যে 8 to 12 পর্যন্ত যারা ইংলিশ মিডিয়াম তারা এনসিইআরটি বইগুলো একদম ফাউন্ডেশন লেভেলের প্রিপারেশনের জন্য এটা কমপ্লিট করুক। আর যারা বাংলা মিডিয়াম তারা বোর্ডের যে বইগুলো রয়েছে বাংলা বইগুলো মোটামুটি 9-10 এইটা ভালো করে দেখুক। এবং কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যেরকম পলিটিক্যাল সায়েন্স বা কিছু ক্ষেত্রে হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রির জায়গাটা, এগুলো 11-12 এর বইয়ের থেকেও একটু স্টাডি করে গ্রাউন্ড লেভেলটা অন্ততপক্ষে ভালো করে নেওয়াটা ভীষণ রকম ভাবে দরকার। এরপরে আমাদের যেটা মনে হয় যে এখন কিন্তু ইউটিউবে ফ্রি রিসোর্স প্রচুর রয়েছে। এবার পিওয়াইকিউ অ্যানালিসিস করা এবং এক্সাম ওরিয়েন্টেড কিছু প্রশ্ন প্র্যাকটিস করা ভীষণ রকম ভাবে গুরুত্বপূর্ণ। যেরকম ধরুন আমরা বেঞ্চমার্ক সিরিজ নিয়ে এসেছি, যেটা 10,000 এমসিকিউর একটা বেঞ্চমার্ক সিরিজ, একদম ডাব্লিউবিসিএস প্রিলিমস ওরিয়েন্টেড। তো এই ধরনের কিছু আচ্ছা, আচ্ছা, এই এমসিকিউ সিরিজটা কি আপনাদের সাবজেক্ট ওয়াইজ? একদম এই এমসিকিউ সিরিজটা কিন্তু একদম সাবজেক্ট ওয়াইজ এমসিকিউ সিরিজ, আচ্ছা। এবং আমরা প্রপার লেসন প্ল্যান করেছি, যে লেসন প্ল্যানে কিন্তু একেবারে সাবজেক্ট ওয়াইজ আমাদের এমসিকিউ গুলো ডিজাইন করা আছে। এখানে কিন্তু কারিকুলাম ডিজাইনটা একেবারে পুরো মানে সুন্দর করে আমরা একেবারে পুরো এক্সটেন্সিভ আমাদের একটা এক্সপিরিয়েন্সের থেকে করেছি। এবং আমি প্রসঙ্গত বলি স্যার কিন্তু এর সঙ্গে অতপ্রতভাবে জড়িত এবং পুরো মানে স্যার এর পুরো মানে মাস্টার মাইন্ড বলা যেতে পারে। এবং অনেকটা কিন্তু মানে মানে স্যারেরও একটা বিরাট বড় প্ল্যানিং এবং একটা এক্সারসাইজ ছিল, যেটা মানে দীর্ঘদিন মানে একটা এক্সপেরিমেন্ট করার পরে একটা আউটকাম, যে এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য এই কম সময়ের মধ্যে তাদেরকে কিভাবে আরো মানে প্রিপারেশনটাকে বুস্ট করে দেওয়া যায় সেটা কিন্তু আমরা লক্ষ্য রেখেছি। এবং এখানে কিন্তু একদম ডিপ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটা কিন্তু আমাদের রয়েছে, কারণ এখানে কিন্তু শুধুমাত্র এখান থেকে ওখান থেকে এমসিকিউ নিয়ে এসে প্র্যাকটিস হবে সেটা নয়। এখানে কিন্তু একটা ডিপ সাবজেক্টিভ ম্যাটার এক্সপিরিয়েন্স কিন্তু এবং তার সঙ্গে একটা এক্সপার্টাইজ, ডিপ সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজটা কিন্তু এখানে গুরুত্ব পেয়েছে। এবং এটা আমাদের মনে হয় যে ভীষণ রকম ভাবে দরকার। এবং এখানে একটা মেন্টরশিপ বেসড গাইডেন্সও কিন্তু থাকবে, যে মেন্টরশিপ বেসড গাইডেন্সটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে আমরা যেটা মোটামুটি জিস্ট নিতে পারি সেটা হচ্ছে যারা বিগিনার রয়েছে তাদের ক্ষেত্রে প্রথমত একটা কোর ফাউন্ডেশন, যেটা এনসিইআরটি কে ফলো করেও করতে পারি, আমাদের স্টেটের যে বইগুলো রয়েছে সেটা ফলো করতে পারি, অথবা সাবজেক্ট ওয়াইজ কিছু বই নিয়ে আমরা একটা মোটামুটি কোর ফাউন্ডেশন তৈরি করব। দেন ফাউন্ডেশন যখন আমাদের হয়ে যাবে তখন আমরা রিভিশন করার জন্য আমরা যে স্যার বললেন বেঞ্চমার্ক সিরিজ স্টার্ট হয়েছে সেটাও ফলো করতে পারি, অথবা মার্কেটে বহু প্রচলিত বই রয়েছে যেগুলো হচ্ছে এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ বইগুলো থেকে আমরা প্র্যাকটিস করতে পারি। এটা গেল আমাদের হচ্ছে যারা নতুন তাদের জন্য।
দেখো যারা নতুন রয়েছে তাদের হয়তো সম্ভবত এই যেটা পরীক্ষা হবে মার্চের দিকে হওয়ার কথা রয়েছে সেই প্রিলিমসে হয়তো নাও হতে পারে তাদের। এবারে আমরা আসছি যারা এক্সপিরিয়েন্স রয়েছে, যারা হয়তো এর আগে প্রিলিমস দিয়েছে, মেন্স হয়নি, মেন্স দিয়েছে, ইন্টারভিউ হয়নি, তাদের ক্ষেত্রে কি স্ট্র্যাটেজি হতে পারে স্যার? খুব কারণ তাদের সুন্দর প্রশ্ন। স্ট্র্যাটেজিটা তো সম্পূর্ণ আলাদা। একদম খুব সুন্দর বলেছেন। যারা বিগিনার্স তাদের তো সমস্যা নেই, কিন্তু যারা প্রিপারেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে, আমরা তাদের ক্ষেত্রে একটা বড় প্রবলেম দেখছি। তাদের হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্টের প্রবলেম। কারণ আমরা এই পরীক্ষা প্রসেসের মধ্যে একটা জিনিস খেয়াল করি, স্টুডেন্টদের প্রচুর পরিমাণে পিডিএফ, প্রচুর পরিমাণে ইউটিউব ভিডিও কেউ ডাউনলোড করছে, কেউ ওবিএস দিয়ে রেকর্ড করছে, তার কাছে কালেকশন প্রচুর, রিসোর্সে জমিয়ে তুলছে, কিন্তু এই রিসোর্স ম্যানেজমেন্ট সে করতে পারছে না। এবার রিসোর্স ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু তার টাইম ম্যানেজমেন্টে এফেক্ট হবে। আপনি 10টা বই 10 বার পড়ার থেকে একটা বই 10 বার পড়লে তার এফেক্ট, তার ইম্প্যাক্ট অনেক বেশি পাওয়া যায়। 100%। এখানে রিসোর্স ম্যানেজমেন্টের সমস্যার জন্য টাইম ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে, মানে প্রবলেম হচ্ছে। এবার টাইম ম্যানেজমেন্ট কিন্তু ডিরেক্টলি আঘাত করছে মাইন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এবং তার ফলে কিন্তু স্টুডেন্টরা চরম হতাশ হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পাজলড হয়ে যাচ্ছে। আজকে একটা সময় ছিল যে রিসোর্সের অভাব ছিল, আজকে কিন্তু বলা যেতে পারে যে রিসোর্সের একটা, বলা যেতে পারে যে স্ফুরণ হয়ে গেছে। আজকে রিসোর্সের চারিদিকে এত বেশি রিসোর্সের ছড়াছড়ি, এখানে রিসোর্স ম্যানেজমেন্টটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এখন একটা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেল, সেখানে প্রচুর পিডিএফ, একটা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে গেল, সেখানে এমসিকিউ প্র্যাকটিস চলছে, টেলিগ্রাম গ্রুপে এমসিকিউ চলছে, ইউটিউবে যত চ্যানেল আছে সেখানে তার কমিউনিটি পেজে এমসিকিউ চলছে, কিন্তু সেই প্রশ্নগুলোর মান এক্সাম ওরিয়েন্টেড কিনা, সেই প্রশ্নগুলো আমার কতটা কাজে লাগবে, এবং এই হ্যাপাজার্টলি একেবারে স্টাডি করা, কোনো স্ট্রাকচারাল স্টাডি না করে এই ধরনের হ্যাপাজার্ট যে স্টাডি, সেটা কিন্তু স্টুডেন্টরা ভাবছে যে হ্যাঁ আমার তো ফাউন্ডেশন পড়া হয়ে গেছে, আমি এখন প্র্যাকটিস করছি, এনি কাইন্ড অফ কোশ্চেনকে আমি ফেস করব। এইটা করতে গিয়ে কিন্তু এক্সাম সেন্ট্রিক ওয়ে থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য ট্র্যাকে চলে যাচ্ছে স্টুডেন্টরা, তার ফলে কিন্তু স্টুডেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। মানে স্যার এটারও যেটা আমরা জিস্ট নিতে পারি যে আমাদের কাছে এখন প্রচুর ইনফরমেশন রয়েছে। ইভেন আমরা যদি ধরে নিই হিস্ট্রির একটা চ্যাপ্টার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সেখান থেকে আমি কোশ্চেন কালেক্ট করব, তো সচরাচর বই থেকে যা প্রশ্ন আমি পাচ্ছি সেগুলো তো পাচ্ছি। আর যেহেতু আমরা এখন প্রো মাইন্ডেড, সবাই যাব এখন এআই এর চ্যাট বটে, সেখানে যদি আমি একদম। টাইপ করে দিই তো প্রচুর প্রশ্ন দেখা যাবে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আমাকে 200 এমসিকিউ দিয়ে দিয়েছে। বাট বিষয়টা হচ্ছে সিভিল সার্ভিস কি জিজ্ঞেস করে সেটাও তো আমাকে জানতে হবে। অতিরিক্ত ইনফরমেশন পড়ে তো আমার কোনো কাজ নেই, কারণ এখানে তো আমি বিশেষজ্ঞ হতে চাই না। আমাকে একদম। এক্সামটা ক্র্যাক করতে গেলে জাস্ট যেহেতু যতটুকু নলেজ দরকার হয়, যতটুকু ডাটার প্রয়োজন হয়, সেই নলেজ এবং সেই ডাটাটাই আমার দরকার। আর একদম। না হলে যদি আমি বিষয়ের উপরে চাই যে খুব বেশি জ্ঞান নেব, তাহলে হয়তো আমি বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যেতে পারবো, বাট পরীক্ষা হয়তো হবে না। একদম, কারণ এখানে কিন্তু স্যার সে একটা বিষয়ের উপর পরীক্ষা দিচ্ছে না, শুধু সে ইতিহাস, শুধু সে পলিটির উপর যদি খুব বেশি টাইম স্পেন্ড করে রিভিশনের জন্য, আর অন্যান্য সাবজেক্টগুলো রিভিশনই করলো না, তাহলে মুশকিল। যারা অলরেডি কয়েকবার পরীক্ষা দিয়ে দিয়েছে, যারা অলরেডি তাদের ফাউন্ডেশন জায়গাটা ক্লিয়ার, আমরা তাদের ক্ষেত্রে বলবো যে তাদের রিভিশনটা ভালো করে দেয় এবং একটা সাইন্টিফিক ওয়েতে যেন পরীক্ষাটা দেয়। আরেকটা কথা বলবো, যারা বিগিনার্স তারা প্রিপারেশনের প্রথম 2 বছর কোনো পরীক্ষা না দেওয়াই ভালো। তার কারণ হচ্ছে ফাউন্ডেশন পুরো সিলেবাস কমপ্লিট না করে যদি কেউ পরীক্ষা কেমন সেটা দেখার জন্য পরীক্ষা দেয়, কিংবা আমি একবার ফার্স্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য পরীক্ষা দেয়, এটা কিন্তু আমরা সাইকোলজিতে বলি এর একটা বিরাট নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মাইন্ডের উপর পড়বে, সরাসরি আনকনসিয়াস মাইন্ডে। এখানে একটা বিষয় তোমাদের নোট করার রয়েছে, স্যার কিন্তু যে বিষয়টা বললেন আমাদেরকে সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে, স্যার ডাব্লিউবিসিএস এর কথা বলছে। একদম। প্রিপারেশন তুমি নিচ্ছ ঠিক আছে, প্রিপারেশন নিতে নিতে তোমার মনে হলো যে একটা ক্লার্কের পরীক্ষা দেবে, মিসেলেনিয়াসের পরীক্ষা দেবে, বা আদার্স কোনো পরীক্ষা দেবে, দিতেই পারো, সেটা আলাদা বিষয়। বাট যেহেতু তোমার এম রয়েছে ডাব্লিউবিসিএস, তো যখন তুমি একদম। ডাব্লিউবিসিএস কে এম করে পরীক্ষা দেবে, তাহলে তোমার যখন ফুল প্রিপারেশন হবে, যখন ডাব্লিউবিসিএস এর যে প্রত্যেকটা সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে তুমি বুঝতে পারবে, তার উপরে চর্চা করা তোমার কমপ্লিট হয়ে তুমি এমসিকিউ রিভিশন করবে, তখন যদি তুমি দাও তাহলে তোমার একটা কনফিডেন্স থাকবে। আদারওয়াইজ যদি তোমার সেই কোর ফাউন্ডেশনটা না থাকে আর তুমি পরীক্ষা দিয়ে দাও, তখন তোমার হয়তো দেখা যাবে যে মোটিভেশনটা রয়েছে, যে তোমার কনফিডেন্সটা রয়েছে, সেটা ডাউন হচ্ছে। তো এটাই স্যার বলতে চাইছেন, এমনটা নয় যে তুমি পরীক্ষায় দিও না, পরীক্ষা দাও, বাট একদম। বিষয়টা হচ্ছে তোমার মোটিভেশন যেন থাকে, তুমি ডিমোটিভেট যাতে না হয়ে যায়। একদম। এখন প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিসের বই রয়েছে, অ্যাপে প্র্যাকটিস করা যায়, কোশ্চেন্স মক দেওয়া যায় বিভিন্ন জায়গাতে, সেগুলো দিক। কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ করে একদম পরীক্ষাতে বসে যাওয়া, এতে দুটো হয়। এক হচ্ছে পরীক্ষা যদি না ভালো হয় তাহলে ওই পরীক্ষার প্রতি একটা ফিয়ার তৈরি হয়, কনফিডেন্স ডাউন হয়। দেখো, সেকেন্ড যেটা হয়, পরীক্ষার প্রতি যে সিরিয়াসনেস,
ওই সিরিয়াসনেসটা কমে যায়। কারণ প্রথমবার ভীষণ ভাইটাল। কোনো পরীক্ষাকে প্রথমবার যদি তুমি ক্যাজুয়ালি নাও, তাহলে কিন্তু স্যার, একটা এই কথা ক্যাজুয়াল রয়েছে না, অ্যাপ্রোচটাই ফার্স্ট পড়ে যাবে। ইমপ্রেশন ইজ দ্য লাস্ট একদম, ইমপ্রেশন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। কোনো পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, আচ্ছা এবার তো আমি অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে যে প্রথমবার আমি দেখতে এসেছি, এবং আমি দেখি যে অনেকে বলে, স্টুডেন্টরা বলে কোনো পরীক্ষার ইনভিজিলেশনে, কি ব্যাপার তুমি লিখছো না? স্যার এবারটা আমার তো প্রিপারেশন ছিল না, আমি জাস্ট এবারে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, দেখার জন্য পরীক্ষাটা কেমন সেটার জন্য এসেছি। এটা মারাত্মক ভুল। তার কারণ হচ্ছে পরীক্ষার প্রতি সিরিয়াসনেস কিন্তু তোমার প্রথমেই তুমি ওটাকে কাট করে দিচ্ছ। এই সিরিয়াসনেস যদি তোমার ফার্স্টেই তুমি ওই পরীক্ষার প্রতি তোমার সিরিয়াসনেসটাকে দূরে সরিয়ে রাখো, তাহলে কিন্তু তোমার আনকনসিয়াস মাইন্ড কখনোই আর তোমার ওই পরীক্ষার প্রতি ওই সিরিয়াসনেসটা তৈরি করবে না। তার কারণ প্রথম থেকেই তুমি ক্যাজুয়ালিটি দেখিয়েছো। এই জিনিসটা মনে হতে পারে শুনে যে ভীষণ সিম্পল জিনিস, কিন্তু এটা একটা বিশাল বড় ফ্যাক্টর তোমার মাইন্ড ম্যানেজমেন্টের উপরে। এটা কিন্তু বিরাট প্রভাব ফেলে। সুতরাং এক্সামিনেশন এটা কিন্তু শুধুমাত্র তোমার ইনফরমেশনকে কতটা তুমি মেমোরাইজ করছো, তুমি কতটা পড়ছো, নলেজ গ্যাদারিং করছো তা নয়, তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল গেমও বটে। তো সুতরাং তোমার মাইন্ডটাকেও একটা প্রিপেয়ার্ড করা ভীষণ গুরুত্বপূর্ণ। সেই জন্য আমার মনে হয় যে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, প্রথম 2 বছর তোমার পুরো সিলেবাস কমপ্লিট সুন্দরভাবে না হওয়া পর্যন্ত তুমি নিজের প্রিপারেশনটাই নাও, একেবারে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে যেও না। ওকে, তো আমাদের কাছে এখনো পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আলোচনা হলো তার 3টা পয়েন্ট আমরা মূলত পেয়েছি। যে WBCS পরীক্ষা হবে, ঠিক আছে, ফার্স্ট পয়েন্টে আমরা এটা আলোচনা করেছি। সেকেন্ড পয়েন্টে আমরা আলোচনা করেছি যারা নতুন তারা কিভাবে প্রিপারেশন নেবে। থার্ড পয়েন্টে আমরা যেটা আলোচনা করলাম যারা এক্সপিরিয়েন্স অর্থাৎ 1-2বার পরীক্ষা দেওয়া হয়ে গেছে তাদের বিষয়ে আমরা আলোচনা করলাম। এবারে ফোর্থ যে পয়েন্টে আমরা যাব সেটা হচ্ছে স্যার, যে আপনি একটা কথা এর আগের পয়েন্টও আলোচনা করতে গিয়ে বলেছেন যে এর পরবর্তী যে সময়টা, বা বলা যেতে পারে এখন যে সময়টা চলছে, সেটাতে ইনফরমেশন এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছে যে কোনটা রাইট এবং কোনটা রং এই দুটো চুজ করা টাফ হয়ে যাচ্ছে। আর এই দুটো চুজ না করতে পারার জন্য হয়তো আমার সিলেকশনটা আটকে যাচ্ছে। কারণ আমাদের কাছে XYZ ABCD নামে প্রচুর ইনস্টিটিউট, প্রচুর নোটস, প্রচুর বই, প্রচুর টিচার। এবারে বিষয়টা হচ্ছে আমার জন্য কে সঠিক কে সঠিক নয়, কার কন্টেন্ট ঠিক কার কন্টেন্ট ঠিক নয়, কোনটা ভুল কোনটা ঠিক, এই যে ব্যাপারটা, এই দ্বন্দ্বতেই স্টুডেন্টরা হচ্ছে অনেকেই কিন্তু বুঝতেই পারছে না যে পরীক্ষাটা কি আসলে, বা এক্সাক্ট আমাকে এটা ক্র্যাক করতে গেলে কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। তো এই দুই জায়গাটা একটু যদি ভালো করে বলেন যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। একদমই খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং ভীষণ ভাইটাল এই জায়গাটা, যে আজকে রিসোর্স এত চারিদিকে অ্যাভেলেবেল, এবং তার মাঝখানে যেটা সব থেকে বড় প্রবলেম, যে ইনফরমেশন গুলোর ক্রেডিবিলিটি, সেই ইনফরমেশন গুলো কতটা ঠিক কতটা ভুল, এবং এই যদি ক্রস ভেরিফিকেশন একজন স্টুডেন্টকে করে তারপরে প্রিপারেশন নিতে হয়, তাহলে কিন্তু এটা একটা লং টার্মের ব্যাপার হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে আমি গাইডেন্স এবং ক্লাস কোথা থেকে নেব সেটা কিন্তু নির্বাচন করতে হবে। আমরা সবসময় যেটা বলি যে সবসময় আমাদের যেটা ফলো করা উচিত সেটা হচ্ছে অথেন্টিক সোর্স। আমরা আকর গ্রন্থ থেকে ইনফরমেশন গুলোকে নেব। বই পড়ার হ্যাবিট বাড়াতে হবে। একটা ভিডিও, 0.5 ঘন্টার ভিডিও, একটা খুব ভালো কথা বললেন স্যার, যে বই পড়ার হ্যাবিট, এটা কোথাও না কোথাও আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। এখনকার নিউ জেনারেশন বই পড়তে অভ্যস্ত নয়। স্যার একটা নোটস দিয়ে দিন না, একটা পিডিএফ দিয়ে দিন না, প্রিন্ট করে পড়ে নেব। ভাই যে পিডিএফটা বানানো হয়েছে সেই পিডিএফটাও কিন্তু ওই বই থেকে হয়তো পড়েই তার ভাবনা চিন্তা পিডিএফ এসেছে। তো বই তোমাকে যে সোর্স দিতে পারে সেটা পিডিএফ দিতে পারে না। পিডিএফ তার কাছে উপযোগী হবে যার হচ্ছে একটা কোর ফাউন্ডেশন রয়েছে। শর্ট রিভিশনের জন্য পিডিএফ হয়, যেটাকে আগে স্যার আমরা বলতাম একটা শর্ট রিভিশন হ্যান্ড রিটেন নোট, একদম সেটা এখন বলা যেতে পারে আজকালের যুগে পিডিএফ। কিন্তু তুমি নতুন, তুমি বিগিনার, তুমি জানোই না, ঠিক আছে, যে ইতিহাস কি, ইতিহাসের চর্চা কোনখান থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে, আর তুমি প্রথমেই চলে এলে পিডিএফ। এখানে স্যার আমি একটা কথা বলবো, যে ধরুন আমরা যে স্টাডি ম্যাটেরিয়ালস বইগুলোকে বানিয়েছি স্যার, সেখানে আমরা কিন্তু থরলি একটা তো আলোচনা পয়েন্ট ওয়াইজ করা আছে, এবং যেখানে মাইন্ড ম্যাপ দরকার সেটা করা আছে। আমরা রিভিশন পার্টের জন্য লেফট পোর্শনে, প্রত্যেক পাতার লেফট পোর্শনে যেটা করেছি, যে ওই পেজের যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেইগুলোকে পয়েন্ট করে রিভিশনের জন্য লেফট সাইডে রেখে দিয়েছি, যাতে ওই পাতার কন্টেন্টটা পুরো পড়ে নেওয়ার পরে লেফট সাইডের যে এরিয়াটা রয়েছে সেখানে যে কন্টেন্টটা দেওয়া রয়েছে ফর রিভিশন পারপাস সেইটা পড়ে নেয়। এবং পরীক্ষার আগে ওই রিভিশন জায়গাগুলো যদি বারবার পড়ে, তাহলে কিন্তু সে পুরো
তার যে কনসেপচুয়াল পার্টের যে এবং তার সঙ্গে যে ডেটাগুলো তাকে মনে রাখতে হতো, ইম্পর্টেন্ট ডেটা, সেটা যাতে সে মনে রাখতে পারে। এবং দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেক স্টুডেন্টকে দেখি যে একটা পাতা কন্টেন্ট পড়ে নেওয়ার পরে কোন কোন অংশগুলো তার পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং কোন কোন জায়গাগুলোকে রিভিশনের জন্য আন্ডারলাইন করা উচিত বা খাতায় নোট ডাউন করা উচিত, সেটা বুঝে উঠতে পারে না। সেইটা বোঝার জন্য কিন্তু একটা স্টুডেন্টকে অ্যাটলিস্ট 3 বার একটা পেজকে, মানে পুরো কন্টেন্টকে পড়তে হয়। যে প্রথমবার পড়বে, পুরো ওভারঅল কনসেপ্টটা নিল। দ্বিতীয়বার রিডিং এর সময় সে কিন্তু কি করবে, সে আন্ডারলাইন করবে যে হ্যাঁ এটা এটা গুরুত্বপূর্ণ তথ্য। থার্ড টাইম যখন সে পড়ছে, তখন সে দেখে নেবে যে আমার কোনো ইনফরমেশন বা ইম্পর্টেন্ট এরিয়া মিস হয়ে গেল কিনা। তাহলে কিন্তু আমরা যেটা করি, ভুল করি, স্টুডেন্টদের একটা ভুল হয়ে যায় যে একটা পাতা রিডিং পড়া হয়ে গেল, পরের পাতা রিডিং হয়ে গেল। আমরা বলবো যে প্রত্যেকটা টপিক তুমি একবার পড়ে নিলে, আবার একবার পড়ো, মানে 3 বার পড়ে তারপরে তুমি কিন্তু ওই টপিকটা ছেড়ে অন্য টপিকে যাও। কিন্তু একটা টপিক একবার রিডিং পড়ে আবার একটা অন্য টপিকে স্টুডেন্টরা চলে যায়, এটা কিন্তু ভুল হয়। এখানে আমরা রিকোয়েস্ট করি স্টুডেন্টদের যে বই, স্টাডি মেটেরিয়াল বই হোক বা যে কোনো বই যদি তোমার কাছে থাকে, এনসিইআরটি বই হোক বা যাই হোক, তুমি যে টপিক পড়ছো সেই টপিকটা একদম ওয়ান শটে 3 টাইমস তোমাকে পড়তে হবে। ফার্স্ট বার রিডিং দিলে তুমি পুরো ওভার ভিউ একটা নিলে, একটা ওভারঅল কনসেপ্ট হলো। সেকেন্ড টাইমে তুমি খাতা পেন একদম আন্ডারলাইন করতে করতে পড়লে। থার্ড টাইমে কিন্তু তুমি দেখলে যে না, আমার আন্ডারলাইনের থেকে আরো কিছু জিনিস মিস হয়ে গেছে কিনা। তারপরে ফোর্থ টাইমে যদি, সেটা সব থেকে ভালো, যদি তারপর খাতা পেন বের করে সেটা কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা তুমি নোট করতে পারো, বা বইয়ের দেখবে লেফট এন্ড রাইট সাইডে অনেক ফাঁকা জায়গা থাকে, সেখানে যদি নোট ডাউন করে রাখো। এই মেথডে যদি কেউ পড়াশোনা করে, তাহলে ডেফিনেটলি যে কোনো পরীক্ষায় সে সাকসেস পাবে। মানে স্যার যেটা বলতে চাইলেন যে তোমাকে এমন পড়তে হবে যে কোনো একটা চ্যাপ্টার, ধরে নাও বায়োলজি, তুমি সেল চ্যাপ্টার পড়ছো, তো সেল থেকে তোমার যে প্রশ্নই আসবে, তোমার নোটস এর মধ্যে ঠিক কোন জায়গায় তুমি লিখেছো, খাতার লেফট সাইডে রয়েছে, রাইট সাইডে রয়েছে, মিডিলে রয়েছে, নাকি টপে রয়েছে না বটমে রয়েছে, সব তুমি যেন দেখেই বুঝতে পারো প্রশ্নটা দেখার পরেই। বইয়ের ক্ষেত্রেও যেন তোমার মনে চলে আসে যে না, আমি এটা হচ্ছে বায়োলজি বইয়ের এই জায়গাটাতে দেখেছিলাম এই কোশ্চেনটা, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কখন আসবে, যখন তুমি একটা জিনিসকে বারবার পড়বে, তোমার মাথাতে পিকচারাইজ হয়ে যাবে প্রত্যেকটা বিষয়। তারপরে যখন এই জিনিসটা তুমি দেখতে পারবে, ধরে নাও তোমার এটা হতে সময় লাগবে মোটামুটি একটা 8 মাস খুব ভালোভাবে পড়লে, আর যদি একটু একটু তার থেকে ফোকাস কম থাকে তাহলে হয়তো 1 বছর। 1 বছর পরে যখন তুমি মক দেবে, ফুল মক, 200 কোশ্চেনের মধ্যে দেখা যাবে প্রায় 100 উপরে কোশ্চেন, 120-30টা কোশ্চেনের তোমার পুরো হচ্ছে মাইন্ডে একটা গ্রাফ রেডি হয়ে যাবে যে এই বইয়ের এই পেজে এই কোশ্চেন রয়েছে, এই নোটসের এই জায়গাতে এই কোশ্চেন রয়েছে। তো এটা যখন তুমি উদ্ধার করে নিতে পারবে, ধরে নাও তুমি সাকসেসের গড়ায় চলে এসেছো। এবারে যেটা তোমায় করতে হবে সেটা হচ্ছে, এইবারে তুমি শর্ট রিভিশন নোটস, তোমার হচ্ছে কিছু লেকচার যে জায়গাগুলোতে তোমার ফেক্ট রয়েছে, যেটা তোমাকে মনে রাখতে সাহায্য করবে, অনেক কিছু থাকে তো প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট গুলো বুঝে নিতে লেকচার সাহায্য করবে। তারপরে হচ্ছে গিয়ে তোমার শর্ট রিভিশন নোট। তো এই হচ্ছে বিষয়। ওকে, আচ্ছা, এবারে স্যার আপনাদের কিছু প্রজেক্ট রয়েছে যে প্রজেক্ট গুলো স্টুডেন্টদের জন্য কাজে লাগবে, এরকম কিছু নতুন প্রজেক্টের ভাবনা চিন্তা চলছে? একদম ভালো কথা বলেছেন স্যার। নতুন প্রজেক্ট তো আমাদের তো রেগুলার ক্লাস ইউটিউবে হচ্ছে, ব্যাচও রেগুলার চলছে। ব্যাচে আমরা হ্যাঁ, ফাউন্ডেশন আরেকটা কথা বলি, সম্ভবত বিএসসি একাডেমি চ্যানেলটা তোমরা দেখে নিতে পারো কমপ্লিট, ঠিক আছে। হয়তো তোমরা রেকর্ডটা চেক করো না, রেকর্ডে যদি চেক করো প্রত্যেক দিনই দেখা যাচ্ছে হয়তো ফাউন্ডেশন ক্লাস আসছে, তো সেই ক্লাসগুলো দেখো, ঠিক আছে। কারণ এই ক্লাসগুলোই হয়তো দেখবে তোমরা পেড কোর্সে যখন পেয়ে যাবে, তখন মনে হবে আমি তো পয়সা দিয়ে ভর্তি হয়েছি, তাহলে আমার দায়িত্ব এসে যে আমাকে পড়তে হবে। কারণ একটা আমাদের কাছে ওই ভাবনা চিন্তা রয়েছে, যখন আমি এখানে পেমেন্ট করেছি, তাহলে সার্ভিস খারাপ হলেও আমাকে এই সার্ভিসটার যতটা পারা যায় কি বলা যেতে পারে, ওটাকে সুফলটা তুলে হ্যাঁ, নিতে হবে। সফলটা তুলে নিতে হবে। এবার যেহেতু তোমরা এটা ফ্রিতে পেয়ে যাচ্ছ, সেই হিসাবে হয়তো তোমরা সেরকম ধ্যান দিচ্ছ না যে আরে এটা তো সেরকম একটা কন্টেন্ট নয়। বাট একবার বিষয়টা দেখো, যদি কোনো জায়গাতে মনে হয় যে না এটা ঠিকঠাক নয়, তাহলে সেটার উপরে তোমরা কমেন্ট করো, তাহলে সেটার উপর হয়তো টিম ভাবনা চিন্তা করবে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। ফাউন্ডেশন কোর্স একটা ফ্রি চলছে, যেটার উপরে তোমরা ফোকাস করে পড়তে পারো। বেঞ্চমার্ক সিরিজ স্যার অলরেডি চলছে। হ্যাঁ, বেঞ্চমার্ক টেকনিক সিরিজ সেটের জন্য তোমরা বেঞ্চমার্ক সিরিজ ফলো করতে পারো। আচ্ছা, খুব আরেকটা শীঘ্রই হচ্ছে স্যার বলি, আপনাকে একটু থামিয়ে দিলাম, সরি। আমরা কিন্তু একটা ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম করব, যে ট্যালেন্ট সার্চ প্রোগ্রামে কিন্তু যারা রেজিস্ট্রেশন করবে সম্পূর্ণ বিনামূল্যে, আমি রেজিস্ট্রেশনের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। যারাই রেজিস্ট্রেশন করবে তাদের জন্য আমরা 10টা অনলাইন মক টেস্ট, ফুল লেন্থ প্রিলিমস এর মক টেস্ট প্রোভাইড করব। রেজিস্ট্রেশনের জন্য কোনো চার্জ লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে। এবং আমরা একটা অফলাইন মক টেস্ট অ্যারেঞ্জ করব, এবং আমরা পরিকল্পনা নিয়েছি এই অফলাইন মক টেস্টটা স্টুডেন্টরা কমেন্ট করে জানাবে যে তাদের নিজের নিজের জেলাতে। এবার আমরা যদি দেখি যে কোনো জেলাতে
আমরা তখনই করব যদি সেই জেলাতে অ্যাটলিস্ট আমরা 200 স্টুডেন্ট পাই, তবেই আমরা সেই জেলাতে ভেন্যু করব। আর কলকাতার মধ্যে আমাদের প্ল্যানিং রয়েছে, যেহেতু বেলঘরিয়াতে প্রচুর মেস রয়েছে, মেসে প্রচুর স্টুডেন্টরা থাকে, বেলঘরিয়াতে করার, পুরুলিয়াতে করার, মেদিনীপুর টাউনে করার, তমলুক টাউনে করার, এছাড়া বিভিন্ন জায়গায় আমাদের প্ল্যানিং রয়েছে। স্টুডেন্টরা কমেন্ট করে জানাবে এই ভিডিওর নিচে যে তারা কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছে বা আমাদের ভিএসসি একাডেমি চ্যানেলকে ফলো করছে, দেখছে, এবং তারা কোন জেলাতে অফলাইন মক টেস্ট দিতে চায়। আমরা সেই মতো বন্দোবস্ত করব, এবং অনলাইন কিন্তু আমাদের ভিএসসি ডিজিটাল অ্যাপ, ভিএসসি একাডেমির পাশাপাশি ভিএসসি ডিজিটাল অ্যাপ আমরা লঞ্চ করব আগামী 12ই জানুয়ারি, স্বামীজির জন্মদিনের এই শুভ পবিত্র মহাপুণ্য মুহূর্তে। ভিএসসি ডিজিটাল অ্যাপে এটা থাকবে স্টুডেন্টসদের জন্য একটা অনবদ্য গিফট, এবং ভিএসসি ডিজিটাল অ্যাপের লিঙ্কও কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখানে শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, ফ্রিতে প্রচুর মানে কম্পিটিটিভ এক্সামস, সেন্ট্রাল এবং স্টেটের প্রচুর কম্পিটিটিভ এক্সামস এর মক ফ্রিতে দেওয়া যাবে। মক টেস্ট সিরিজ কিন্তু ফ্রিতে দেওয়ার বন্দোবস্ত সেখানে রয়েছে, তাই অ্যাপটা যারা ডাউনলোড করবে তারা কিন্তু উপকৃত হবে। তাহলে আমাদের প্রিপারেশনের যা কিছু দরকার মোটামুটি আমরা সবকিছুই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আবারও একটা কথা রিপিট করব যে ইনফরমেশন পরবর্তী সময়ে বা বর্তমান সময়েও একটা জটিল পরিস্থিতি ক্রিয়েট করবে। কারণ একটা সময় ছিল ইনফরমেশনের অভাব ছিল, তখন হয়তো ইনফরমেশনের অভাবে মানুষ পিছিয়ে যেত। এর পরবর্তী সময়টাতে দেখা যাবে ইনফরমেশন বেশি থাকার কারণে মানুষ পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে। যে কোনো জায়গাতে একটা ছোট্ট এক্সাম্পল হিসাবে যদি বলি, যেমন আমরা যদি এখন দেখি যে হেলথ হলে হয়তো খুব ইজিলি তোমরা রিলেট করতে পারবে যে হেলথের কোনো একটা বিষয় নিয়ে দেখবে ফেসবুকে বিভিন্ন আলোচনা রয়েছে, ঠিক আছে, কিন্তু সেই আলোচনার যে সোর্স, সেই সোর্স মেনশন করা নেই। এবার যারা জানে না সেই বিষয়ে, যারা সেই বিষয়ে বিশেষজ্ঞ নয়, তারা হয়তো পরে ভাবতেই পারে, তাই না স্যার, যেটা সঠিক না মিথ্যা। এরকম এডুকেশনের ক্ষেত্রে এমন অনেক জিনিস হচ্ছে যেটা হয়তো তুমি বুঝতে পারছো না, তোমার উপর হয়তো স্ক্যাম হয়ে চলে যাচ্ছে, বাট তোমার মাথাতে আসছে না বিষয়টা যে কি এটা আদৌ। তো ইনফরমেশন একটু ভালো ভাবনা চিন্তা করে রিসার্চ করে কালেক্ট করো যেখান থেকেই করছো, কারণ তুমি ভাবো যে ভবিষ্যতে তুমি একজন অফিসার হবে, সো তোমার মধ্যে কিন্তু এই দায়িত্ব নিজে থেকেই নিয়ে নিতে হবে, ঠিক আছে, যে কেউ আমাকে বুঝিয়ে দেবে, গাইড করে দেবে, তবেই আমি এটা বলবো যে এটা ভালো না এটা ঠিক, এটা তোমার মধ্যেও একটু ক্রিয়েট করতে হবে, তাই না স্যার? একদম, কারণ পরবর্তী ক্ষেত্রে তুমি যে সিচুয়েশন গুলো হ্যান্ডেল করবে সেগুলো এর থেকে অনেক বেশি টাফ। একদম। তো তোমাকে এই যে চাকরির পরীক্ষার প্রিপারেশন, এটা তোমাকে তৈরি করা, যে পরবর্তী প্রেসার গুলো তোমার উপরে আসবে, সেই প্রেসার গুলো কিভাবে তুমি হ্যান্ডেল করবে সেটার জন্য তোমাকে এখানে তৈরি করা হচ্ছে। ওকে, তো বাছাই করার দায়িত্বটাও তোমার রয়েছে। হ্যাঁ, কোথা থেকে কি হচ্ছে সেটা তুমি কালেক্ট করো, দেন তুমি নিজে জাজ করো যে কোনটা তোমার জন্য বেটার, যেটা তোমার জন্য বেটার হবে সেটা তুমি চুজ করো। ওকে, যেমন স্যার সম্ভবত বললেন ফাউন্ডেশনও চলছে, এমসিকিউ রিভিশন চলছে, মক সিরিজও অফলাইন এবং অনলাইন ফ্রি হবে। তো আর কি চাই? এবার যদি মনে হয় যে না আরো কিছু জিনিস তোমাদের প্রয়োজন রয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, সেটা বিষয়ে টিম হয়তো চর্চা করবে, তাই না? আর এই হচ্ছে বিষয়বস্তু আর কি। তো এবার সর্বশেষ যে বিষয়টা আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে স্যার একটা খবর শোনা যাচ্ছে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা মার্চে হবে না, এই খবরটা কতটা সঠিক? দেখুন, এই খবরটা কোনোভাবে ছড়িয়েছে, এবং যারা এই খবরটা ছড়িয়েছে তারা অনুমানের উপর ভিত্তি করেই ছড়িয়েছে। তার কারণ হচ্ছে যে যেহেতু ভোট রয়েছে এবং সম্ভাবনা রয়েছে যে মার্চ এপ্রিল এই ভোট হতে পারে, কেউ কেউ আবার বলছেন ফেব্রুয়ারিতে ভোট হতে পারে, এই নানান গুঞ্জনের আরেকটি গুঞ্জন হচ্ছে এই ডাব্লিউবিসিএস পরীক্ষা পিছিয়ে যেতে পারে। আমি সবসময় একটা কথাই বলবো যে যেহেতু মার্চ মাসে টেন্টেটিভ ডেট হিসাবে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার নেওয়ার একটা পরিকল্পনা করেছে, তাই মার্চেই পরীক্ষা হবে এটা ধরে নিয়ে আমাদের কিন্তু প্রস্তুতি শুরু করা উচিত। এবারে দেখো একটা জিনিস এখানে, যে যদি মার্চে এক্সাম নাও হয় তুমি কিছু করতে পারবে না, আমি কিছু করতে পারবো না, কারণ আমরা সিস্টেমের মধ্যে, আমাদের মধ্যে সিস্টেম নয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। সো আমার কাছে যেটা রয়েছে আমি প্রিপারেশন নিতে পারি। যদি ধরেই নি মার্চে পরীক্ষা না হয়, তো পড়াতে তো কোনো সমস্যা নেই না, পড়া যদি থাকে, তোমার নলেজ যদি থাকে, তো আর কি প্রয়োজন? নলেজ থাকলে কিছু না কিছু একটা অল্টারনেটিভ হয়ে যাবে, তো পড়াতে কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যদি মার্চে হয়ে যায় তোমার প্রিপারেশন না থাকে, তো তুমি তো অলরেডি কম্পিটিশন থেকে সাইড হয়ে যাচ্ছ, তাই না? তো
আমার যেটা মনে হয় যে পরীক্ষা হোক চাই না হোক তুমি প্রিপারেশনটা কন্টিনিউ করো। বাকি মার্কেটে যা ছড়াচ্ছে সেটাও হয়তো একটু নজরে রাখো, বাট চেষ্টা করো যতটা পারো স্কিপ করে যাওয়া, তাই না স্যার? একদম, কারণ সেটা প্রিপারেশনের জন্য, রিভিশনের জন্য একটা এক্সট্রা টাইম 2 মাস যদি পেয়ে যায় হুম। তাতে ভালোই হলো। এবং পিএসসি একটা অটোনোমাস বডি, এবং তার নিশ্চয়ই কোনো প্ল্যানিং রয়েছে। তো যেটা আমাদের হাতে নেই সেটা তো আমাদের ভেবে লাভ নেই, যেটা আমাদের হাতে আছে প্রিপারেশনটা চালিয়ে যাওয়া, সেটার জন্যই আমাদের ফোকাস করা উচিত স্যার। ওকে, তো মোটামুটি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আরেকবার আমি প্রথম থেকে বলে দিই, আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম, প্রথমে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিসিএস পরীক্ষা নিয়ে, সেকেন্ড আমরা যারা নতুন তাদের কিভাবে প্রস্তুতি নেবে সেই বিষয়ে, তৃতীয়তে আমরা আলোচনা করলাম যারা হচ্ছে একটু অভিজ্ঞ রয়েছে পরীক্ষাতে তাদের বিষয়ে, যে তারা কিভাবে প্রিপারেশন নেবে, তাদের জন্য করণীয় কি কি রয়েছে। চতুর্থ আমরা যে বিষয়টাতে আলোচনা করলাম যে রাইট এবং রং ইনফরমেশন, ঠিক আছে, স্ট্র্যাটেজিটা তোমাকে করতে হবে, কিভাবে করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এবং লাস্ট যে পয়েন্টটা সেটা সব থেকে ভাইরাল, ঠিক আছে, সেই বিষয়টা হচ্ছে ডাব্লিউবিসিএস পরীক্ষা হচ্ছে না মার্চ মাসে। তো এই যে বিষয়টা, এটা নিয়েও আমরা আলোচনা করলাম, ঠিক আছে, সর্বশেষে। তো এটার কনক্লুশন এটাই দাঁড়ালো যে এখনো পর্যন্ত যে আপডেট তাতে পরীক্ষা হচ্ছে, এবার পরবর্তীকালে হবে কি হবে না সেটা দেখার, সেটা সময় বলবে, এই হচ্ছে বিষয়। ওকে, আর কিছু কিছু প্রজেক্ট যদি নতুন ভাবনা চিন্তা রয়েছে তো স্যার একটু বলেন, ঠিক আছে, যদি কিছু ভাবনা চিন্তা রয়েছে ডাব্লিউবিসিএস নিয়ে, যদি খুব সহজে একটু 2-4 লাইনে বলে দেন তাহলে ভালো হয়। থ্যাংক ইউ স্যার। ডাব্লিউবিসিএস এর একটা মেন্টরশিপ প্রোগ্রাম যেটা ভীষণ ভাইটাল, এবং এই মেন্টরশিপ প্রোগ্রামে আমরা ডাব্লিউবিসিএস অফিসার এবং আইএএস অফিসারদেরকে ইনক্লুড করেছি। আমাদের মনে হয়েছে যে এই মেন্টরশিপটা তারাই করতে পারবেন, তার কারণ হচ্ছে তারা অলরেডি এই ডাব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে তারা কিন্তু আজকে সফল হয়ে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে আজকে কিন্তু সুপ্রতিষ্ঠিত। তাদের দেখানো পথেই আমাদেরকে এগোতে হবে। তার কারণ হচ্ছে তারা যে পথ দিয়ে গিয়ে সাকসেস হয়েছেন, তারা এই পথে চলতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কিভাবে সেই বাধাকে অতিক্রম করেছেন, তার সমস্তটা মেন্টরশিপ কিন্তু তারাই ভালো করতে পারবে। সেই জন্য আমরা তাদের নিয়ে খুব শীঘ্রই খুব ভ্যালুয়েবল পডকাস্ট তোমাদের জন্য নিয়ে আসছি আমাদের এই ভিএসসি একাডেমি চ্যানেলে। এখানে আমাদের সঙ্গে থাকবেন রেনাউন্ড অথর, রেনাউন্ড এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি এবং রেনাউন্ড অফিসার্সরা, যারা অলরেডি এই সার্ভিসের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা দীর্ঘদিন এই সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন। এই রকম এক্সপার্টদের নিয়ে একটা মেন্টরশিপ পডকাস্টের মাধ্যমে কিন্তু আমরা করব, যেটা আমাদের এখন মনে হয়েছে সব থেকে ভ্যালু অ্যাড হ্যাঁ করবে স্যার, তোমাদের এটা জন্য। আসলে এখন এই যে জেনারেশন, এই জেনারেশনটার উপরে যদি আমরা রিসার্চ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জেনারেশনে, এবং স্যার আমরা সম্ভবত যে সমস্ত সেমিনার গুলো করলাম সেখানেও আমরা যেটা রিয়েলাইজ করলাম যে এখন স্টুডেন্টদের মধ্যে মোটিভেশন চাই। ক্লাস 8-9 এর স্টুডেন্ট বলছে যে আমি ডিপ্রেশনে রয়েছি, আমার মধ্যে মোটিভেশন আসছে না। তো এই যে ব্যাপার, যদি আজ থেকে আমরা 20 বছর পিছনে যাই, 1990-80 দশকে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই মোটিভেশন, ডিপ্রেশন, এনজাইটি এই শব্দগুলোই ছিল না, এগুলো সব সোশ্যাল মিডিয়ার দান। একদম ঠিক আছে, সোশ্যাল মিডিয়া না থাকলে হয়তো আমরা এই শব্দগুলো জানতামই না, তাই না? তো সোশ্যাল মিডিয়া যেমনই এসে গেছে তেমনই এই শব্দগুলো এসে গেছে। তো আমরা কিভাবে মোটিভেশন রেখে পড়াশোনা করব, সেই জন্য হচ্ছে তোমাদের প্রয়োজন এই ধরনের পডকাস্ট। আর এগুলোর আসেই, এই পডকাস্টের ভিডিওতে যত ভিউ আসবে তার 50% ভিউ ক্লাসে আসে না। তো তার মানে বোঝো তোমরা কেমন হয়ে গেছো যে তোমাদের প্রত্যেক মুহূর্তে মোটিভেশন প্রয়োজন, মোটিভেশন না থাকলে তোমরা পড়বেই না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এটাই তো পরিস্থিতি বলে, বা এটাই ইতিহাস আমাদেরকে শিখিয়েছে। তো আমরাও পডকাস্ট সিরিজ কন্টিনিউ করব, যদি তোমরা চাও তাহলে আমরা ডাব্লিউবিসিএস চর্চা নামে একটা পডকাস্ট সিরিজ শুরু করে দেবো, ঠিক আছে? ডাব্লিউবিসিএস চর্চা, কি স্যার? একদম খুব সুন্দর। ডাব্লিউবিসিএস চর্চা এই সিরিজেই আমাদের পডকাস্ট চলবে। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? যে যে বিষয়গুলো তোমাদের রয়েছে আলোচনার, তোমরা কমেন্টে জানাবে যে এই বিষয়টা স্যার একটু আলোকপাত করুন, তাহলে সেই বিষয়ের উপর আমরা চর্চা শুরু করব। ওকে, তো চলো আজকের মতো আমরা এখানেই আলোচনা শেষ করছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সবাইকে। অল দ্য All the বেস্ট, best. ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, সর্বদা মোটিভেট থেকো, সফলতা এক না একদিন আসবেই। জয় হিন্দ, বন্দে মাতরম। থ্যাংক ইউ।